নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অনুষ্ঠান, যে অনুষ্ঠানে কিন্তু আপনার যাবতীয় শারীরিক সমস্যার কিন্তু সমাধান খুঁজে পাওয়া যায়। এই অনুষ্ঠানে আপনি যে কোনো ধরনের শারীরিক সমস্যার কথা জানাতে পারেন। এখানে স্বনামধন্য ডাক্তাররা প্রত্যেক দিনের মতন কিন্তু আজও উপস্থিত আছেন। আপনারা জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনারা কিন্তু কল করতে পারেন। অবশ্যই দেখুন আপনার টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে কল করে কিন্তু আপনার যাবতীয় শারীরিক সমস্যা যা যা আছে সেগুলো নিয়ে অবশ্যই আসতেই পারেন ডাক্তারের সাথে আলোচনা করতে। এবং আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এখানে যেই ডক্টররা উপস্থিত থাকেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেই সমস্ত ডক্টররা এখানে উপস্থিত থাকেন তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করেন যে আপনাদেরকে কি করে সুস্থ রাখা যায়, আপনাদেরকে কি করে হেলদি রাখা যায়, আপনাদেরকে একটু কি করে সুস্থ স্বাভাবিক একটা সুন্দর জীবন উপহার দেওয়া যায়। তার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত খেটে যাচ্ছেন, প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের জায়গায় মানে আপনাদের কাছাকাছি চেম্বারগুলোতে তারা পৌঁছে যাচ্ছেন, তারা নতুন নতুন চেম্বার ওপেনিং করছেন। চেষ্টা করা হচ্ছে যে যাতে আপনাকে আপনার বাড়ি থেকে অনেকটা দূরে এসে চিকিৎসা না করাতে হয়, যাতে আপনি চিকিৎসাটা কাছাকাছি পান। আপনার বাড়ির সামনে যতটা পসিবল ততটাই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার চেম্বার নিয়ে আসছে আপনাদের জন্য। নতুন নতুন অনেক চেম্বার ওপেনিং হয়েছে, সেটা আপনারা জানেন। অনেকেই হয়তো সেই সমস্ত চেম্বারে এসেছেন, নিজেদের চিকিৎসা করিয়েছেন এবং সুস্থতা লাভ করেছেন। আমরা এটি বলবো আপনাদের কাছে আমার একটাই বার্তা যে আপনারা যদি সুস্থ হয়ে থাকেন, আপনারা যদি ভালো হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনাদের এই সুস্থতার কথা আপনারা আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে এনবিপির ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসাটা সবাই পায় এবং সবাই যাতে ভালো থাকতে পারে। তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টর এস ঘোষাল উপস্থিত আছেন, ডক্টর CMA এস ঘোষাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে কিন্তু আমরা আলোচনা রাখবো যে পিসিওডি প্রত্যেকটা মহিলার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেকটা মহিলার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পিসিওডির প্রবলেম নিয়ে প্রচণ্ড পরিমাণে ভোগেন। মানে অনেক ছোট যারা আছে, মানে অনেক ছোট বাচ্চা, মানে অনেক অল্প বয়স থেকে মেয়েদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে। যে আমি অল্প বয়সী মেয়েদের উদ্দেশ্যে বলতে চাইছি, অনেকেরই হয়তো এই সমস্যাটা হয় যে পেটে ব্যথা করছে প্রচুর পরিমাণে, বা পিরিয়ডসের অনেক রকম প্রবলেম, যেগুলো কিন্তু আমরা যেটা করে থাকে বাড়ির লোকের সাথে শেয়ার করে না, অন্তত নিজের মায়ের সাথে শেয়ার করে না। এটা কিন্তু খুব গুরুতর একটা জায়গা। হ্যাঁ, এটা ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে। সেই জন্য এইরকম যদি কেউ থাকো তাহলে কিন্তু একদমই এটাকে ফেলে রাখবে না। অবশ্যই বাড়ির গার্জিয়ানদের সাথে এটা নিয়ে একটু আলোচনা করো। আর গার্জিয়ানদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে আপনারা সর্বপ্রথম আপনার বাচ্চাটার সুস্থ একটা জীবন দান করবেন, সেটা কিন্তু গার্জিয়ান হিসাবে আপনাদের কর্তব্য। সেই কারণে কিন্তু পিসিওডির যদি কোনো রকম সমস্যা থাকে আপনার মেয়ের মধ্যে বা আপনার পরিবারের কোনো মহিলার মধ্যে, এটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা রাখবো। আপনাদের যদি কারোর মধ্যে এই প্রবলেমটা থাকে বা সমস্যা নিয়ে অনেক দিন থেকে ভুগছেন, কোনো সুফল পাচ্ছেন না, অবশ্যই আমাদের অনুষ্ঠানে আজকে আসতে পারেন। নমস্কার, কে আছেন প্রথম বন্ধু আমাদের? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রবি বিশ্বাস বলছিলাম। বেশ, কোথা থেকে বলছেন একটু বলুন। আমি যাদবপুর থেকে বলছি, যাদবপুর পোস্ট অফিসের কাছ থেকে। কি সমস্যা আছে বলুন। সমস্যা বলতে আপনাদের প্রোগ্রাম দেখছিলাম, মানে পিরিয়ডস এর টপিকের উপরেই বলছিলেন। আমারও এরকম প্রবলেম আর কি হচ্ছে। বয়স কত এখন? আমার বয়স 22। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে একটু ডাক্তারবাবুকে খুলে বলো। প্রবলেম বলতে পিরিয়ডসটা অনেকটা দেরিতে হচ্ছে, ডিলে হচ্ছে। আচ্ছা, তুমি ইউএসজি কিছু করিয়েছো? কতদিন ধরে হচ্ছে এটা? এটা অনেক দিন ধরে হচ্ছে। আমি এর আগে একটা ডাক্তার দেখিয়েছিলাম, সে বলেছিল যে 30 দিনের মাথায় হোক বা 35 দিনের মাথায় এটা ফ্যাক্ট করে না, কিন্তু এরকম ভাবে চলতে থাকলে তো প্রবলেম হয়, বেশি পেইন হয়। আচ্ছা, কতদিন থাকে মোটামুটি? কতদিন থাকে বলতে মানে আছে পিরিয়ডটা ওই 4-5 দিন মতো থাকে। আচ্ছা, পেটে ব্যথাটা কি খুব হয়? প্রথম দিন যেদিন আমার প্রচন্ড ব্যথা। আচ্ছা, ক্লটস কিছু যায়? হ্যাঁ, ক্লটস কিছু যায় মানে কোনো কালো থোয়া রক্তের মতো যায় না ফ্রেশ ব্লিডিং হয়? হ্যাঁ হ্যাঁ, না না, ফ্রেশ ব্লিডিং সবসময় হয় না। আচ্ছা, আর তোমাকে কোনো ইউএসজি করতে বলেছিলেন ডাক্তারবাবু? না না না, তো একটা ইউএসজি লাগবে। উনি কিছু
ট্যাবলেটস দিয়েছিলেন লিখে, যে খুব পেইন হলে ওটা খাবে। আমি বলেছিলাম যে ট্যাবলেট খাওয়াটা তো উচিত না, কারণ যন্ত্রণার জন্য ট্যাবলেটটা তো বানানোই হয়েছে কষ্টের, মানে যাতে করে না হয় সেই জন্য। ওটা তো ব্যথা যন্ত্রণার ওষুধ, ব্যথা যন্ত্রণার ওষুধ খেলে ব্যথা যন্ত্রণা কম থাকবে, কিন্তু তোমায় রোগটা সারাতে হবে। কি বললাম বুঝলে? হ্যাঁ, তো কি করবো? হ্যাঁ, একটু টিভিতে শুনতে থাকো, আমি এটা নিয়ে আলোচনা করছি, বুঝতে পারবে। কি বললাম বুঝলে? হ্যাঁ হ্যাঁ বেশ, তুমি শুনতে থাকো। হ্যাঁ, যেটা নিয়ে আজকে আলোচনায় ছিল আজকে আমাদের পিসিওডি নিয়ে। পিসিওডি পুরো কথা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এর মানেটা কি হচ্ছে? পলিসিস্টিক, পলি কথাটার মানে একের থেকে অধিক, সিস্ট মানে হচ্ছে এক ধরনের অর্বুদ মানে টিউমার, ছোট টিউমার। সিনড্রোম মানে কি? এটা একটা বহিঃপ্রকাশ, মানে আমাদের ওভারিতে মেনলি যখন আমাদের অনেকগুলো ছোট ছোট টিউমারের মতো দেখা যাবে, তখন তাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলবো। এই রোগটা কি কারণে হচ্ছে আমাদের জানতে হবে। আমাদের অ্যান্ড্রোজেন রয়েছে, অ্যান্ড্রোজেন বলে এক ধরনের হরমোন, এটা মেনলি এক ধরনের হরমোনাল ডিসঅর্ডার। আর এটা আমাদের মেনলি এখন যে সময়টা দেখা যাচ্ছে আমাদের ইয়াং জেনারেশনে পাওয়া যাচ্ছে, আগে হয়তো লেট এজে পাওয়া যেত, কিন্তু এখন 14, 15, 16, 17, 18, 25 অবধি, 30 অবধি পাওয়া যাচ্ছে। এই পিসিওডিটির আর একটা কারণ হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট করে যায়। ইনসুলিন যখন রেজিস্ট করে যাচ্ছে তখন এই পিসিওডির প্রবলেমটা হতে পারে। কারণ আমরা জানি, আমরা মাঝে মাঝে সুগার নিয়ে আলোচনা করি, আজকেও প্রোগ্রামের লাস্টের দিকে সুগার নিয়ে আলোচনা করব। আমাদের প্যানক্রিয়াস থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয় বিটা সেল থেকে। সেই ইনসুলিনটা আমাদের শরীরে যখন রেজিস্ট হয়ে যাচ্ছে, আর এই ধরনের অ্যান্ড্রোজেনের প্রবলেম হচ্ছে, তখন কি হচ্ছে? আমাদের ওভারিটার আয়তনটা বেড়ে যাচ্ছে, যেটা নর্মাল সাইজ সেখান থেকে ফুলে যাচ্ছে আস্তে আস্তে, এবং তার উপরে ছোট ছোট টিউমার সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলছি। এটা অনেক ক্ষেত্রে হেরিডিটারিও হয়, মানে দেখা গেছে 100 জনের মধ্যে 70 জন বা 60 জনের বংশ পরম্পরায় এই জিনিসটা আছে। এই জিনিসটা যদি আমার শরীরে থাকে, আমরা কিভাবে বুঝবো যে এই রোগটা রয়েছে? প্রথম কথা, আপনি যে ফোন করেছিলেন যাদবপুর থেকে, আপনি কয়েকটা কথা বলছেন কি পিরিয়ডসটা ঠিক সময় মতো হয় না। আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু বলেছিলেন 2-4 দিন এপাশ ওপাশ হলে কিছু হয় না। ডাক্তারবাবু ঠিকই কথা বলেছেন, 2-4 দিন এপাশ ওপাশ হলে কিছু হয় না, কিন্তু সেটা যদি দীর্ঘদিন ধরে হয় এবং তার সাথে পিরিয়ডসের সময় যেটা বলছেন ব্যথা, ফার্স্ট দিন থেকে যদি ব্যথা হয়, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি। ডিসমেনোরিয়া মানে কি? আমাদের যখন মেন্স হবে তখন যে আমাদের অ্যাবডোমিনাল ক্র্যাম্পটা হবে বা পেটে ব্যথাটা হবে, সেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি। আর এই ডিসমেনোরিয়াটা, এই যে পেটে ব্যথাটা থাকছে পিরিয়ডসের সময়, এটা কিন্তু একটা পিসিওডির লক্ষণ। পিসিওডির আর কি লক্ষণ হতে পারে? পিসিওডির লক্ষণ হতে পারে পিম্পলস, আমরা যেগুলো বলি ব্রণ বেরোচ্ছে মুখে, দেখবেন একটা সময় ব্রণ বেশি বেরোয়। যে সমস্ত নারীদের বা যে সমস্ত ইয়াং জেনারেশনের ফিমেলদের দেখবেন এই মেন্সের প্রবলেম রয়েছে, তার সাথে পেটে ব্যথা রয়েছে, তার সাথে ব্রণর সমস্যা আসছে। আর কি হতে পারে? আমাদের ওয়েট গেইন হতে পারে, ওজনটা আস্তে আস্তে বাড়তে পারে। আর কি হতে পারে? আমাদের চুল পড়ার সমস্যা আসতে পারে, চুলটা ব্রিটল হয়ে যেতে পারে, মানে কি চুলটা ভঙ্গুর হয়ে যেতে পারে, মানে খসখসে হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে। আর আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা ছোট্ট কথা আপনাকে জিজ্ঞেস করছি যে আমি অনেকে দেখেছি যে পিরিয়ডসের কোনো রকম প্রবলেম থাকলে তার চোখের তলাটা ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে, এইটা কি কারণে হচ্ছে? ব্ল্যাক স্পট অনেকগুলো কারণে পড়ে, যেটাকে আমরা ডার্ক সার্কেল বলি। ব্ল্যাক স্পট আমরা যদি রাত্রে জাগি থেকে হতে পারে, ব্ল্যাক স্পট যদি লিভারের সমস্যা থাকে সেখান থেকে হতে পারে, ব্ল্যাক স্পট যদি আমাদের কোলেস্টেরলের কোনো সমস্যা থাকে সেখান থেকে হতে পারে, পিসিওডি সমস্যা থাকলেও হতে পারে। তো ব্ল্যাক স্পট অনেকগুলো কারণে হতে পারে, সেটা দেখলে আমরা দেখবো যে কোন জিনিসটা থেকে ব্ল্যাক স্পট হচ্ছে। তো আমরা যখন পিসিওডির আলোচনায় ছিলাম, তো পিসিওডি যে সমস্যাটা আমি যে বলছি, ওয়েট গেইন হতে পারে, মুড সুইং হতে পারে। মুড সুইং মানে কি? খিটখিটে মেজাজের, হঠাৎ ভালো, হঠাৎ রেগে গেল, হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এটা কিন্তু পিসিওডির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে একটা লক্ষণ কি মুড সুইংটা। তো এই যখন জিনিসগুলো থাকবে, আর দেখবেন অনেক সময় হেভি ব্লিডিং হতে পারে, পিরিয়ডসের সময় অনেকটা ব্লিডিং হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে ব্লিডিংটা একদম স্টপ হয়ে যেতে পারে, 2 মাস হচ্ছে না, 3 মাস হচ্ছে না, 4 মাস হচ্ছে না। এইগুলো কিন্তু পিসিওডির এক একটা লক্ষণ। কে আছেন দেখুন? একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বারাকপুর থেকে বলছি, অসীম সরকার। আচ্ছা, কি সমস্যা আছে বলুন? সমস্যা বলতে গেলে কি সমস্যা? দাঁতের সমস্যা আছে। দাঁতের সমস্যা? দাঁতে কি সমস্যা সেটা বলুন। দাঁতে মানে মাঝে মাঝে ঠান্ডা পড়লে দাঁত ছিলে যন্ত্রণা করে, শিরশির করছে, কষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, কোন দিকে? ভেতর দিকে দাঁতে হয় না বাইরে? সব সমস্ত জায়গাতেই হয়? তো পাটির দাঁতে উপরে নিচে সব জায়গা হয়, পাটির দাঁত। আচ্ছা, কোনো নেশা রয়েছে? না, কোনো নেশা করে। বয়স কত এখন? বয়স এখন 52।
আচ্ছা, গরম জিনিস খেলে ঠান্ডা জিনিস খেলে দুটো খেলেই হয় না শুধু ঠান্ডা জিনিস খেলে হয়? গরম হচ্ছে, ঠান্ডা গরম কোনটা সহ্য হয় না। আচ্ছা, এটা সেনসিটিভিটি কি বলছি বুঝেছেন? দাঁতের ওপরে যে এনামেলটা থাকে যেটা দিয়ে ঢাকা থাকে সেটা আপনার ক্ষয়ে গেছে, ভেতরে যে নার্ভস রুটগুলো আছে ওগুলো ওপেন হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাকিটা আমি টিভিতে বলছি, আপনি শুনতে থাকুন, আপনি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের নার্ভের একটা সেনসিটিভিটি প্রবলেম, যেখানে কি হয় আমাদের যখন নার্ভ রুটগুলো দাঁতের মধ্যে নার্ভ রুট থাকে আর যেগুলো যখন ওপেন হয়ে যায় বিভিন্ন কারণে হতে পারে, কেউ হচ্ছে কারোর দাঁতে হচ্ছে যদি ডেন্টাল ক্যারিজ থাকে সেক্ষেত্রে হতে পারে, যদি আপনার যদি কোনো নেশা থাকে যেমন আমরা গুটখার মতো চিবিয়ে চিবিয়ে সেই জায়গাটা ক্ষয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে এগুলো কিছুই নেই, নর্মালি যদি ডেন্টাল টেক্সচার ভালো না থাকে সেখান থেকে হতে পারে। যদি আমাদের জিঞ্জিভাইটিসের মতো প্রবলেম থাকে যেটাকে আমাদের গামে ইনফ্লামেশন বলছে সেখান থেকে হতে পারে। কিন্তু দাঁতের যে উপরের ভাগটা কভারটা যদি নষ্ট হয়ে যায়, যদি নার্ভ রুটগুলো ভেতর থেকে ওপেন হয়ে যায়, সেটার মেডিসিনে কোনো কাজ নেই, আপনাকে ডেন্টাল সার্জন দেখাতে হবে। রুট ক্যানাল ট্রিটমেন্ট বলে এক ধরনের ট্রিটমেন্ট হয়, যেটা করলে আরসিটি বলা হয়, যেটা করলে ওনারা পরিষ্কার করে জায়গাটা উপর থেকে ঢাকা দিয়ে দেবে, একটা ক্যাপিং করে দেবে, যার ফলে নার্ভগুলো ঢাকা পড়ে যাবে এবং তখন দেখবেন কি আপনার গরম খাবার খেলেও অসুবিধা হচ্ছে না, ঠান্ডা খাবার খেলেও অসুবিধা হচ্ছে না। 52 বছর বয়স, একটু দেখিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা যত তাড়াতাড়ি করবেন আপনার খাওয়া দাওয়া করতে সুবিধা হবে। যে কোনো ডেন্টাল সার্জনকে দেখান, অবশ্যই ভালো থাকবেন। একদমই তাই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটুখানি হেল্পলাইন নাম্বারটা বলে দেবো, যিনি ফোনে আছেন একটু ওয়েট করবেন, আমি হেল্পলাইন নাম্বারটা সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি 9830235527, আরেকটা নাম্বার 9830235537। এবার বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন কে আছেন। হ্যাঁ, আমি কোচবিহার থেকে বলছি। আমি ডক্টর এস ঘোষালকে কোচবিহারে দেখিয়েছিলাম আমার ডায়াবেটিসের জন্য। আচ্ছা, বলুন। আমার এখন প্রবলেম হচ্ছে, আমার ছেলে একটু ক্রনিক কফ। ছেলের কি হয়েছে? ক্রনিক কফ, ক্রনিক। আচ্ছা, আপনার সুগারটা কি রকম রয়েছে? কতদিন আগে দেখিয়েছিলেন? আমি তাও এই 1 বছর। 1 বছর আগে। আচ্ছা, সুগারটা কি নরমাল ছিল, এখন আছে? হ্যাঁ, এখন নরমাল। আচ্ছা, আর ছেলের কি সমস্যা হয়েছে? ক্রনিক। কর্ন? ইয়েস। কোথায় হয়েছে? ক্রনিক কফ। শুনতে পাচ্ছি না ঠিকভাবে, কি হয়েছে আপনার ছেলের? ক্রনিক কফ। ক্রনিক কাফ, তাই তো? মানে কাশি? হ্যাঁ, তাই হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বয়স কত ওর? ওর 14 প্লাস। 14 প্লাস। ছোটবেলায় ইনহেলার নিতে হতো না? হতো না? হতো না। আচ্ছা, কুচবিহারের কোথা থেকে বলছেন আপনি? আমি ঘুঘুমারি। ঘুঘুমারি থেকে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো উনি ভালো আছেন। আমাদের এটা বারবারই প্রোগ্রাম চলাকালীন, অনলাইন চলাকালীন আমাদের বিভিন্ন পেশেন্টরা ফোন করে বলেন কি ট্রিটমেন্ট করে ওনারা ভালো রয়েছেন। উনিও সুগার রোগে ভুগতেন 1 বছর দীর্ঘ। এটাই তো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় অ্যাওয়ার্ড বলা যেতে পারে। সেই জন্যই আজকে আমাদের বিভিন্ন জায়গায় ছুটে যেতে হচ্ছে এবং যতটা পারি আমরা তো সব জায়গায় যেতে পারি না, তার মধ্যে যতটা সম্ভব আমরা যাই। দায়িত্বটারও বেড়ে গেছে। দায়িত্ব বেড়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো না, আস্তে আস্তে টিম বাড়বে। এটা একটা টিম ওয়ার্ক। ডক্টররা যেমন রয়েছে, স্টাফেরা রয়েছে, আমাদের পঞ্চকর্ম থেরাপিস্ট লাগে, প্রত্যেকটা জায়গায় সেটআপ লাগে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, কুচবিহারে আমি যাই প্রত্যেক 2 সপ্তাহে একবার করে যাই। সামনেই আমি কুচবিহারে যাচ্ছি, সামনের সপ্তাহতেই 6 তারিখে আমি কুচবিহারে থাকবো। 6 জুলাই কুচবিহারে আমি থাকবো। আপনি আপনার ছেলেকে নিয়ে আমাদের ঘড়ি মোড়ের কাছে চেম্বার রয়েছে, সমবায়িকার ঠিক উল্টো দিকে। আপনার ছেলেকে নিয়ে একটু আমার সাথে এসে যোগাযোগ করবেন। ওর যে ক্রনিক কফের প্রবলেমটা বলছেন, এটা ভবিষ্যতে গিয়ে যাতে সিওপিডিতে না পরিবর্তিত হয়, মানে যেটাকে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলে, যেটা আস্তে আস্তে আমাদের কি হয়, ব্রঙ্কাসটা যেটা আমাদের শ্বাসনালীটা সেটা আস্তে আস্তে জুড়ে আসে এবং কি হয়, মডার্ন মেডিসিন কি করে, কিছু ব্রঙ্কোডাইলেটার অ্যান্টিহিস্টামিনিক ইউজ করে, যার ফলে কি হয়, কিছু সাময়িক সময়ের জন্য ইনহেলারগুলো নিলে কি হয়, শ্বাসনালীটা খুলে যায়, যার ফলে সাময়িক সময়ের জন্য সেটা আরাম থাকে, আবার একটু পরে গিয়ে সেম জিনিসটা শ্বাসকষ্টটা আসতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, ওর বয়সটা কম, 14 বছর বয়স বললেন, একটু আমায় দেখিয়ে নেবেন, দেখবেন 3 থেকে 4 মাসের মধ্যে আমি যে মেডিসিনগুলো দিয়ে দেবো সেগুলো খেলে ওর এই ধরনের প্রবলেমটা ভবিষ্যতে গিয়ে বাড়াবাড়ি হবে না, আর এই জিনিসটা সম্পূর্ণ গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। একদমই তাই। আমি একটুখানি আপনাদেরকে চেম্বারগুলো বলে দেবো।
বাংলাদেশের বন্ধুদের জন্য তো প্রত্যেক মাসে সুখবর থাকে, সেরকমই কিন্তু 28-29 মানে জুন মাসের 28-29 কিন্তু বাংলাদেশের চেম্বার আছে, আপনারা জানেন। আবারও আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম, সামনে কিন্তু ওপেনিং চেম্বার আছে, সেটা হচ্ছে ডিব্রুগড়ে আছে। ডিব্রুগড়ে ওপেনিং চেম্বার জুলাই মাসের 28 তারিখে, 28শে জুলাই ওপেনিং হতে চলেছে ডিব্রুগড়ের নতুন চেম্বার। যারা পেশেন্ট আছেন বা যারা এখন থেকেই বুক করতে চাইছেন, অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা ভীষণ ভীষণ জরুরি। চেম্বারে আসার জন্য কিন্তু আপনাকে সবার আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে, সেটার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার আছে। দেখুন আপনাদের টিভি স্ক্রিনে দুটো হেল্পলাইন নাম্বার আছে, সেই দুটো নাম্বারে কল করে কিন্তু আপনাকে আসতে হবে এবং সবার আগে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করতে হবে। এবং জুলাই মাসের মাঝামাঝিতে গঙ্গারামপুরে চেম্বার আছে, সেটা একটুখানি আপনারা ডিটেলসটা জানতে পারবেন, অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। জুলাই মাসের 14 তারিখে দিল্লির বন্ধুদের জন্য সুখবর, সেখানে জুলাই মাসের 14 তারিখে চেম্বার আছে দিল্লিতে। দিল্লির বন্ধুরা এখন থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে শুরু করুন, যাতে আপনারা জুলাই মাসের চেম্বারটা ভিজিট করতে পারেন। কোনো বন্ধু অপেক্ষা করছেন? নমস্কার, কে আছেন? নমস্কার, আমি ডাক্তার কথা বলতে চাইছি। নিশ্চয়ই, বলুন কোথা থেকে বলছেন? কোথা থেকে? সোদপুর থেকে বলছেন। কি সমস্যা আছে একটু ধীরে সুস্থে বলুন। খুব আমি কিছু খেতে পারছি না, খুব গলায় প্রবলেম হচ্ছে, কিছু খেতে পাচ্ছে না, তাই তো? কত বয়স এখন? আমার 45 বছর। 45 বছর বয়স। আচ্ছা, অন্য কোনো সমস্যা আছে? প্রেসার, সুগার বা থাইরয়েডের? না না, আসলে কিছু সমস্যা নেই। এই সমস্যাটা কতদিন ধরে লক্ষ্য করছেন? কতদিন ধরে লক্ষ্য করছেন? 1 মাস, 1 বছর, 10 বছর, কতদিন? 4-5 মাস বললেন। এই যে সমস্যা বেশি হচ্ছে 4-5 দিন ধরে, মানে ছিল অল্প, কিন্তু 4-5 দিন বেশি হচ্ছে। 4-5 মাসের বেশি হচ্ছে সমস্যা। আচ্ছা, এর জন্য কোনো ওষুধ খান আলাদা? না, আমি তো ওই খাই, সকালে একটু আর কিছু খাই না। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছেন, কোনো রিপোর্ট করিয়েছেন? না না না। তো এটা কি বাড়াবাড়ি করতে চাইছেন না ওষুধ খেয়ে ঠিক করতে চাইছেন? ওই জন্য তো ফোন করলাম, তো জানার জন্য যে কিসের জন্য হচ্ছে এটা। আচ্ছা, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি থেকে সমস্যাটা হচ্ছে। টিভিতে গিয়ে শুনুন আপনি। ঠিক আছে। হ্যাঁ, তো মেইনলি যে সমস্যাটা আমরা মাঝে মাঝে আলোচনা করি কি আমাদের গ্যাস অম্বল বা জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, গলা বুক জ্বালা করা, বুকের মধ্যে একটা চাপ ভাব, খিদে হচ্ছে না, হজম হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এই সমস্যাগুলো আমাদের কি আয়ুর্বেদ বলে আমাদের যখন খাদ্যথলির মধ্যে পাচকাগ্নি বা জঠরাগ্নিটা কমে যায়, তা নর্মাল লেভেলের থেকে অনেকটা নিচে নেমে যায়, তখন আমরা খাবারটা হজম করতে পারি না। আর যখনই আমরা খাবারটা প্রপারলি ডাইজেস্ট করতে পারবো না, তখনই এই ধরনের সমস্যাগুলো আসবে। জিইআরডির সমস্যা, বুকে চাপ ভাব, বুকটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, হজম হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না। তার জন্যে কিন্তু দোষী কিন্তু আমরা কিন্তু নির্দিষ্ট সময় খাওয়া দাওয়াটা করছি না। সকালে ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট করছি না, যেটা 8টায় করার দরকার সেটা 12টায়, যেটা দুপুর 2টোয় করার দরকার সেটা বিকেল 5টায়। তো এইভাবে যদি আমরা অনেকক্ষণ গ্যাপ রেখে রেখে আমরা খাওয়া দাওয়াটা করি, আমাদের কি হয়, মডার্ন কি আমাদের কিছু গ্যাস্ট্রিক জুস রয়েছে, যেটা আমি আয়ুর্বেদে বললাম পাচকাগ্নি বা জঠরাগ্নি। সেই গ্যাস্ট্রিক জুসটা বা আমাদের এই দিকে পাচকাগ্নিটা আমাদের যে স্টমাকের ওয়ালটা রয়েছে, মানে খাদ্যথলির যে দেওয়ালটা রয়েছে, ওটা যদি খাবার না পায়, তো ওই গ্যাস্ট্রিক জুস বা পাচকাগ্নি ওই দেওয়ালটাকে খেয়ে নেয় এবং দেওয়ালটা খেতে খেতে ঘায়ের সৃষ্টি হয়। সেই ঘা থেকে বিভিন্ন পেটে ব্যথা, পেটে জ্বালা, বুকে চাপ ভাব এগুলো আসতে থাকে। তো আর একটা কথা এর সাথে সাথে মাথায় রাখতে হবে, যে সমস্ত পেশেন্টের এই ধরনের সমস্যা রয়েছে, যারা শুনছেন প্রোগ্রামটা, তেল ঝাল মশলার পরিমাণ কমাবেন। অনেকের ক্ষেত্রে কর্মসূত্রে বাইরে গেলে খেতে হয়, কিন্তু চেষ্টা করবেন তার মধ্যেও যতটা কম খাওয়ার সেটা চেষ্টা করবেন। টাইমলি খাওয়ার চেষ্টা করবেন, সময়ের খাওয়ার সময় যদি নাও হয় 1 ঘন্টা ছাড়া ছাড়া অল্প কিছু 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো বা 2টো বাতাসা হলো বা একটুখানি ছোলা হলো, এটা খাবেন, পেটকে খালি রাখবেন না। তার পাশাপাশি কি করবেন, আপনার ক্ষেত্রে আমি বলছি, আপনি যিনি সোদপুর থেকে ফোন করেছিলেন, আমাদের এনবিপির হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে আপনি একটু কষ্ট করে এসে দেখা করুন। নিচে দেখুন 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27, একটা 37 রয়েছে। যে কোনো একটা নাম্বার টুকে নিয়ে আপনি একটা ফোন করুন, ফোন করে আমাদের সাথে অবশ্যই মধ্যমগ্রামে যোগাযোগ করুন, কারণ বয়সটাও আপনার বাড়তির দিকে রয়েছে, অনেকটাই হয়েছে। এরপরে যখন সমস্যাটা আরও বাড়াবাড়ি হবে, তখন এন্ডোস্কোপি করতে হবে বা অন্যান্য সমস্যা চলে আসবে। এখন যদি আপনি ট্রিটমেন্টটা করেন, তাহলে কিন্তু রোগটা তাড়াতাড়ি ঠিক হবে। এবং আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, যতদিন আসতে পারছেন না এর মধ্যে,
হয়তো কোনো কাজ থাকতে পারে বা কোথাও যাওয়ার থাকতে পারে, সময় বের করে যতদিন না আসতে পারছেন, সেটা 1 সপ্তাহ হোক 10 দিন হোক, আপনি বাড়িতে খাবার টাইম টেবিলটা মেনটেন করুন। তেল ঝাল মশলা কম খান, ঠান্ডা খাবার কম খান, মানে কোল্ড ড্রিঙ্কস হলো, আইসক্রিম হলো, ফ্রিজের জল হলো, এগুলো খাবেন না। গরম খাবার, গরম চা, গরম ডাল, গরম ভাত জুড়িয়ে খাবেন, তাহলে দেখবেন এই সমস্যাটা অনেকটা কমে যাবে। তারপরও কিছু রিপোর্ট আমরা করাবো, কিছু মেডিসিন দেবো, যেগুলো দিলে আপনার যে সমস্যাটা বলছেন এটা 1 থেকে 2 মাস বা হার্ডলি 3 মাসের মধ্যে একদম নির্মূল হয়ে যাবে। হ্যাঁ, পিসিওডি নিয়ে আমরা আলোচনায় ছিলাম, আলোচনায় ফিরবো, কিন্তু দেখে নেব তার আগে কোন বন্ধু আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের দুজনে। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন আপনি? মধ্যমগ্রাম। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। হ্যাঁ, আমার ভাইয়ের একটু পেটের ক্রিমির সমস্যা হচ্ছে। কিসের সমস্যা আছে? পেটের সমস্যা আছে? ক্রিমি। ভাইয়ের বয়স কত? 15+। 15? ইয়েস। কুচক্রিমি নাকি অন্য কোনো? কুচক্রিমি মানে ছোট। হ্যাঁ, রাত্রিবেলা কি চুলকায় জায়গাটা? হ্যাঁ। কতদিন ধরে রয়েছে? এটা প্রায় 1 বছর। আচ্ছা, যখন খাবার খেতে চায় হাত টাতগুলো ধুয়ে নেয় তো পরিষ্কার করে? হ্যাঁ। কারণ এই কৃমিটার নাম হচ্ছে ড্র্যাকাঙ্কুলারিস, আমি বলবো আলোচনায় যখন আসবো। আর অন্য কোনো মানে খাবার সব সময় ঢাকা রাখেন তো? হ্যাঁ, খাওয়ার সময় ঢাকাই থাকে। আচ্ছা, কৃমির ওষুধ কিছু খাইয়েছিলেন? হ্যাঁ, খাওয়ানো হয়েছে, মানে বছরই হয়েছে। হ্যাঁ, তো বছর খাইয়ে তো জিনিসটা রয়ে যাচ্ছে, তো এটাকে তো নির্মূল করতে হবে, নইলে তো ওর অন্য সমস্যা আসবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ। তো আপনি একটু শুনতে থাকুন। মধ্যমগ্রাম কোথা থেকে বলছেন? ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। এই কুচক্রিমির সমস্যা যেটা রয়েছে আমাদের বাচ্চাদের মধ্যেও থাকে, বড়দের মধ্যেও থাকে। বাচ্চাদের মধ্যে একটু বেশি দেখা যায়। হ্যাঁ, বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। কুচক্রিমি জিনিসটা কি? কৃমি কোথা থেকে আসছে? আকাশ থেকে উড়ে চলে আসছে না? আমাদের এটাকে বলা হয় ওয়ার্ম ইনফেস্টেশন। ইনফেস্টেশন মানে কি? এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া। ইনফেকশন কথাটা আলাদা। ইনফেকশন মানে আমরা জানি আমাদের ভাইরাল ইনফেকশন হয়েছে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, কিন্তু যখন কৃমি আমাদের শরীরে ঢুকছে সেটাকে বলা হয় ইনফেস্টেশন। এফ থাকে, এফ, ইনফেস্টেশন। এই যে কুচক্রিমিটা, এটার নাম হচ্ছে ড্র্যাকাঙ্কুলারিস। কুচক্রিমির নাম ড্র্যাকাঙ্কুলারিস। এই কৃমিটা আমরা যদি প্রপারলি হাত ধুয়ে না খাবার খাই, খাবার যদি আলগা থাকে, সেখানে আমরা দেখি মাছি মশা বা বিভিন্ন জায়গায় নোংরা জায়গায় বসে, সেখানে এসে উড়ে বসে। সেই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে। আর জলটাকে ফোটানো খেতে হবে, কারণ কুচক্রিমি ছাড়াও অনেক ধরনের কৃমি হয়। টেপওয়ার্ম হয়, যেটাকে ফিতা কৃমি, অনেকে বায়োলজিতে ছোটোবেলায় পড়ে থাকবেন। টেপওয়ার্ম আছে, গোল কৃমি আছে, তারপর হুকওয়ার্ম আছে। তো এই ধরনের কৃমির সমস্যায় যারা ভুগছেন, আর বিশেষ করে আপনাকে বলবো, আপনার ভাই যিনি 1 বছর ধরে ভুগছেন, খাওয়াচ্ছেন ওষুধ কিন্তু যাচ্ছে না, কৃমি কিন্তু আমাদের শরীরের প্রচণ্ড ক্ষতি করে, এটা মাথায় রাখবেন। কৃমিটাকে শরীর থেকে একদম নির্মূল করতে হয়। আর আমাদের আয়ুর্বেদের মধ্যে কিছু মেডিসিন রয়েছে, কিছু হার্বস রয়েছে, যেটা কৃমির জন্য একদম অভ্যর্থ বলা যায়। তার মধ্যে একটা রয়েছে বিড়ঙ্গ, একটা রয়েছে পিপল, একটা রয়েছে মরিচ। এই ধরনের যে মেডিসিনগুলো থেকে আমাদের ওষুধটা তৈরি হয়, পলাশ গাছের বীজ, এই ধরনের ওষুধগুলো থেকে আমাদের কৃমি রোগের ওষুধ তৈরি হয়। তো আপনি একটা ছোট কোর্স রয়েছে 1 থেকে 2 মাসের, সেই কোর্সটা একটু করিয়ে নিন ভাইকে। আগের পেশেন্টকেও আমি বললাম, সোদপুর থেকে যিনি ফোন করেছিলেন, আর আপনিও তো মধ্যমগ্রাম থেকে ফোন করছেন। আমাদের যেটা হেড অফিস এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে, সেটা কিন্তু মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে প্রত্যেক শুক্রবার আমরা থাকি, শুক্র এবং সোমবার। আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু নাম লিখে, কালকেই মধ্যমগ্রাম চেম্বার রয়েছে সকালে, একটা নাম লিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। কিছু মেডিসিন রয়েছে এবং কিছু ট্রিটমেন্ট প্রসিডিওর, মানে পথ্য এবং অপথ্য, মানে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, সেগুলো আমরা বলে দেবো। বাড়িতে মেনটেন করলে দ্বিতীয়বার আর এই ধরনের সমস্যা হবে না। এই সমস্যা থেকে একদম সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। একদমই, আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে একটুখানি চেম্বারগুলো বলে দিই, কোথায় কবে কোন ডাক্তারকে কোন চেম্বারে পাবেন সেটা একটু বলে দিচ্ছি। ডক্টর বি শর্মাকে যারা দেখাতে চাইছেন, আপনারা জানেন যে মধ্যমগ্রামে কিন্তু আয়ুর্বেদিক মানে এনবিপি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের হেড অফিস, সেখানে কিন্তু আপনারা পাবেন প্রত্যেক সোমবার এবং শুক্রবার। সোম এবং শুক্রবার পেয়ে যাচ্ছেন আপনারা মধ্যমগ্রামে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পাচ্ছেন আপনারা মঙ্গলবার ও রবিবারে পাচ্ছেন। মঙ্গলবার দিন হাওড়া শিবপুরে পাচ্ছেন আপনারা দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, এবং হাওড়া শিবপুরে রবিবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। আর পাচ্ছেন আপনারা হাওড়ার দাসনগর বাল্টিকুড়ি বাজার,
সেখানে পাচ্ছেন আপনারা বুধবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন বুধবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা পাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার, সেটা পাচ্ছেন আপনারা বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আরেকটা দিন পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি পাচ্ছেন। শনিবার দিন আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, সেটা দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। মানে এতগুলো চেম্বার রয়েছে কলকাতা ঘিরে এবং হাওড়া জেলা ঘিরে, এতগুলো চেম্বার রয়েছে। সেখানে আপনারা যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে, দেন কিন্তু চেম্বারে আসতে হবে। পরের বন্ধু কে আছে দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দিদি। আমার নমস্কার, ডাক্তার বাবু নমস্কার দেবেন। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন কি সমস্যা, আগে বলুন কোথা থেকে বলছেন। থেকে বলছি। বেশ, বলুন সমস্যাটা বলুন। বলছি আমি আমার ওয়েটটা বেড়ে গেছে, আর রাতে ঘুমালে হাত পা ছিঁড়া টান পড়ে, প্রচন্ড ব্যথা করে। সবার আগে বয়সটা একটু বলুন ডাক্তারবাবুকে। 68। আচ্ছা, প্রেসার, সুগার বা থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? থাইরয়েড আছে। থাইরয়েডের কত পাওয়ারের ওষুধ খান? 25, 50? আমি হোমিওপ্যাথি খাই, আমি অ্যালোপ্যাথি খাই না। কেন, উপরে যাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি তোমার? হ্যাঁ, উপরে যাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি এত তাড়াতাড়ি? হ্যালো, হ্যাঁ বলেন বলেন। বলছি হোমিওপ্যাথি কেন খাচ্ছ? ওজন তো বাড়তেই থাকবে, ফুলতেই থাকবে। যেটা আপনার সমস্যা বলছেন সেটাই তো বেড়ে যাবে, সেটাই বলছেন ডাক্তারবাবু। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা হয়? না 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 না, অন্য কোনো প্রবলেম নেই। রাত্রে ঘুম ভালো হয়? ঘুম হয় না একদম। আচ্ছা, খিদে ভাব রয়েছে? হ্যাঁ, খিদে আছে। পায়খানা পরিষ্কার হয়? পায়খানা পরিষ্কার হয়? না না, রেগুলার হয় না। আচ্ছা, আর পায়ে যে টানটা থাকে সেটা কি কোমর থেকে পায়ের দিকে যায় না শুধু পায়ের নিচটা থাকে? শুধু পায়ের পিছন দিকটা হয় খালি। আচ্ছা, কতদিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছেন? থাইরয়েড ওষুধ? হ্যাঁ, আগে 25 পাওয়ার খেতাম, এখন হোমিওপ্যাথি খাই। না, কতদিন ধরে? 1 বছর, 2 বছর, 5 বছর, কতদিন ধরে খাচ্ছেন? থাইরয়েড ওষুধ অনেক বছর হয়ে গেছে। তো এটাকে তো নির্মূল করতে হবে। সারা জীবন ওষুধ খেয়ে গেলে হবে? তো এই সমস্যাগুলো তো আসবে, মোটা হয়ে যাবেন, শরীরে ওয়েট বেড়ে যাবে, এগুলোকে তো ঠিক করতে হবে। নইলে 2 দিন পরে বলবেন আমার হাঁটু ব্যথা হচ্ছে ডাক্তারবাবু। হাঁটুতে ব্যথা হয় না, হয় না এখন? না না, হাঁটু হয় না, আমার হাঁটু ডান হাঁটুতে অপারেশন আছে, পড়ে গেছে, 4 বছর আছে। আচ্ছা, ওজন কত এখন? এখন 80। হাইট কি রকম রয়েছে আপনার? হ্যাঁ, উচ্চতা কতটা? 5 ফুট 3। 5 ফুট 3। ঠিক আছে, এর ট্রিটমেন্ট রয়েছে। আপনি মধ্যমগ্রাম থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। শুনুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো অনেক মানুষেরই রয়েছে যারা থাইরয়েডের ওষুধ খান। আমরা বারবারই বলি কি থাইরয়েডের ওষুধ যেটা খাচ্ছেন আপনারা জানেন কি কি খাচ্ছেন? সকালবেলা উঠে আমরা সাপের বিষ খাচ্ছি। তো আগেকার দিনে রাজারা বলতো কি বিষ কন্যা বলে একটা কথা ছিল, কি অল্প অল্প করে ছোটবেলা থেকে বিষ খাইয়ে খাইয়ে সেই মহিলাটিকে বিষ কন্যায় পরিণত করা হতো, এবং যার রাজার যে শত্রু সব থেকে বড় তার কাছে তাকে পাঠিয়ে দেওয়া হতো সে প্রপার বিষ কন্যা হওয়ার পরে। তো আমরা এই দিকে যাব কেন? আমাদের যখন হার্বাল ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদে যখন ট্রিটমেন্ট রয়েছে, তখন আমরা ওই দিকে যাব কেন? আর এই ওষুধ খাওয়ার পরও আমার শরীরে সাইড এফেক্ট থাকবে কেন? আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি, আমার কেন সমস্যা থাকবে? আমি সুগারের ওষুধ খাচ্ছি, আমার কেন নেফ্রোপ্যাথি হবে, কেন নিউরোপ্যাথি হবে? আমি যদি ওষুধ খাই তাহলে আমার তো কোনো সমস্যাই থাকার কথা নয়। তো যারা সুগারে ভুগছেন, সুগার থেকে আপনি বলছেন চোখে দেখতে পাচ্ছি না, পায়ের তলায় জ্বালা ভাব হচ্ছে, কিডনির সমস্যা এসে যাচ্ছে, তাহলে আমি ওষুধটা খেয়ে কী লাভ হচ্ছে? ওষুধটা তাহলে খাবো না, তাহলে তো এমনি ঠিক আছে, না খেয়েও যদি হয় আর খেয়েও হয় তাহলে খাবো কেন ওষুধ? তো থাইরয়েডের আপনার যে সমস্যাটা আছে, আগে আপনার থাইরয়েডের সমস্যাটাকে ঠিক করতে হবে। কারণ আমরা জানি কি থাইরয়েড যদি আমাদের থাকে, থাইরয়েড 2 ধরনের হয়, একটা হাইপোথাইরয়েডিজম, একটা হাইপার থাইরয়েডিজম। কারণ আমরা লক্ষ্য করে দেখবো কি, আমরা যখন ব্লাড টেস্ট ডাক্তারগুলোরা দেয়, কিছু মানুষ তো লক্ষ্য করে দেখেন কি আমরা লিখি ব্লাড ফর T3, T4 অ্যান্ড TSH। TSH যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা যখন বাড়ে সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। আর T3 আর T4 যখন আমাদের বাড়ছে তখন তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজম 100 জনের মধ্যে 90 জনের থাকে, হাইপার থাইরয়েডিজমের সংখ্যাটা কম।
আপনার ক্ষেত্রে যেটা রয়েছে হাইপোথাইরয়েডিজম রয়েছে, এটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, আপনার ওজনটাকে আমি কন্ট্রোল করতে পারবো, আপনার ওয়েটটাকে আমরা লস করাতে পারবো, এবং তার সাথে আপনার যে পায়ে টানটা ধরছে এটা কোনো অসুবিধা, এটা একটা ধরনের S1 রেডিকুলোপ্যাথি বলে। আপনার যে এই অত্যধিক ওয়েট হয়ে গেছে তার জন্যে আমাদের কোমরের কাছে চাপ পড়ছে, আমাদের সারা শরীরের ওজনটা কিন্তু দুটো জায়গায় মেনলি বেয়ার করে, মানে ওজনটাকে ধরে রাখে। একটা হচ্ছে আমাদের কোমরের জয়েন্ট যেটাকে হিপ জয়েন্ট বলা হয়, আর একটা হচ্ছে হাঁটুর জয়েন্ট যেটাকে বলা হয় নি জয়েন্ট। আমাদের কোমরের পাশ দিয়ে আমাদের যে ভার্টিব্রাল কলমটা রয়েছে সেখান দিয়ে আমাদের বিভিন্ন স্পাইনাল নার্ভ যায়। সেই যখন আমাদের ওজনটা ক্যারি করতে পারছে না, যখন আমাদের ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের যে সিদ্ধারাটা স্পাইনটা রয়েছে সেটা বিভিন্ন পশ্চারে বেঁকে যাচ্ছে, যেটাকে কিনা কখনো বলা হয় লোডোসিস, কখনো বলা হয় কাইফোসিস, কখনো বলা হয় স্কোলিওসিস। লোডোসিস মানে কি, আমাদের ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়ে যাবে, আমাদের পিঠের যে সিদ্ধারাটা পিছন দিকে বেঁকে যাবে। আবার আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসে দেখেছি সিদ্ধারাটা সামনের দিকে বেঁকে যায়, সেটাকে বাম্বু স্পাইন বলা হয়। কাইফোসিস, স্কোলিওসিস মানে কি সাইডে বেন্ডিং, সাইডের দিকে ভার্টিব্রাটা বেঁকে যাবে। যখনই ওজনটা বেশি পড়বে আপনি দেখবেন একটা জিনিসের ওপর যদি ওজন বেশি দেওয়া হয় সেটা এমনি একটু বেঁকে যায় যদি সে ওয়েটটা না নিতে পারে। দেখবেন কখনো বাঁ দিকে বেঁকে যাচ্ছে, কখনো ডান দিকে বেঁকে যাচ্ছে। সেরকমই আপনার তখন ওই স্পাইনাল নার্ভগুলোর উপর কম্প্রেশন হয়ে এই সমস্যাটা হবে। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি লিখে নিন। আর আপনার বয়স যথেষ্ট হয়েছে, এই বয়সে যদি এই রোগের প্রপার ট্রিটমেন্ট না করান, যখন বয়সটা আরও বাড়বে তখন এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে, তখন আরও বেশি কষ্ট পাবেন, আর তখন ট্রিটমেন্ট করাটাও অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি একটু যোগাযোগ করে মধ্যমগ্রাম চেম্বারে আমাদের দেখিয়ে নেবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। আপনি যে কটা সমস্যা বললেন, ওয়েট এবং আপনার ব্যথা দুটোই ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনার কাছে আমার একটাই কোয়েশ্চেন যে পিসিওডি নিয়ে, পিসিওডি যাদের আছে আমি শুনেছি যে তাদের নাকি খাওয়া দাওয়াতে একটু কন্ট্রোল করতে হয়, মানে এই জায়গাটা একটু যদি আপনি বলেন খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে। পিসিওডি যাদের রয়েছে, পিসিওডি সমস্যাটা যাদের রয়েছে তাদের ফ্যাট ফুড খাওয়া যায় না, অয়েলি ফুড খাওয়া যায় না, মানে যে খাবারগুলোর মধ্যে তেলটা বেশি রয়েছে, মানে স্পাইসি ফুড, বাইরে আমরা চাউমিন খাই, এগ রোল খাই, এগুলো আমরা একটু কম খেতে বলি। আর যখন আমাদের ইনসুলিন ইন্টারঅ্যাপ্ট হচ্ছে তখন কিন্তু পিসিওডিটা হচ্ছে। আমাদের যখন যখন আমরা পিসিওডি থাকে, পিসিওডি থেকে কিন্তু সুগার হওয়ার সম্ভাবনা থাকে। তো সুগার হলে যে ওষুধগুলো আমরা খাবো, মানে খাবারগুলো খাবো না, যেমন আলু হতে পারে, মিষ্টি হতে পারে, আমরা লো কার্বোহাইড্রেট ইনটেক করব। যদি পিসিওডি থাকে আমরা হাই কার্বোহাইড্রেট যদি ইনটেক করি সেক্ষেত্রে পিসিওডি সমস্যা বাড়বে এবং পরবর্তীকালে পিসিওডি সমস্যা থেকে ডায়াবেটিসের সমস্যা আসবে। তো আপনাদের যাদের ক্ষেত্রে পিসিওডি সমস্যা রয়েছে তারা অয়েলি ফুডটা খাবেন না, তারা সুগার হলে যে খাবারগুলো খেতে নেই, মিষ্টি, আলু, এগুলো খাবেন না। তার সাথে আপনারা যে কনজামশন করছেন, আপনারা জানেন 3 ধরনের খাবার রয়েছে, একটা কার্বোহাইড্রেট, একটা ফ্যাট, একটা প্রোটিন। কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দেবেন, হাই কার্বোহাইড্রেট ইনটেক একদম করবেন না, লো কার্বোহাইড্রেট ইনটেক করবেন, তাহলেই দেখবেন এই সমস্যাটা অনেকটা ধীরে ধীরে কমতে থাকবে। তার সাথে মেডিসিন রয়েছে, পঞ্চকর্ম রয়েছে, আপনারা একদম সুস্থ থাকবেন। বেশ, এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা আছে আপনার, বলুন। সমস্যা আমার মাথা যন্ত্রণা করে পড়ে, মানে আমি একটু মানে বাইরে আমাকে গিয়ে কাজ করতে হয়, মার্কেটিং এর কাজ করি আমি, আমাকে বাইরে বেরোতে হয়, আর মানে প্রচুর মাথাটা যন্ত্রণা করে। মানে বয়স কত এখন? আমার বয়স 33। হ্যাঁ। আচ্ছা, চশমা রয়েছে চোখে? হ্যাঁ, চশমা আছে। দূরের না কাছের? পাওয়ারটা কিসের? আপনার চোখের পাওয়ারটা দূরের না কাছের? না, আমার হলো দূরের। চশমাটা ব্যবহার করেন তো সব সময়? সব সময় মানে ব্যবহার করি না, কিন্তু আমি বাইরে গেলেই ব্যবহার করি। আচ্ছা, মানে সাইনাসের কোনো প্রবলেম রয়েছে? না। আচ্ছা, মাইগ্রেনের কোনো সমস্যা রয়েছে? কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন এর জন্য? না, আমি দেখাইনি। মানে আমার প্রবলেমটা হচ্ছে লাস্ট 5-6 দিন বা 1 সপ্তাহের মতন হচ্ছে প্রবলেমটা। মাথাটা যখন যন্ত্রণা করে, তীব্র যন্ত্রণা করে, মনে হয় যেন কিছু দড়ি দিয়ে বা গামছা দিয়ে বেঁধে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। গা গোলায় তার সাথে? না, গা গোলায় না। আচ্ছা, মাথাটা কোনো প্রচুর যন্ত্রণা করে, মনে হয় যেন সেখানে শুয়ে পড়ি, মানে চোখে আলো বা কোনো আওয়াজ কি সেই সময় সহ্য হয়? না, ঠিক আলো বা আওয়াজ সহ্য হয় না। আচ্ছা, এটা মাইগ্রেনের সমস্যা। কি বললাম, আপনি একটু শুনতে থাকুন, টিভিতে আমি বলে দিচ্ছি কি হতে পারে। তো আমাদের মেইনলি 3-4 ধরনের কারণ রয়েছে, আরও বিভিন্ন কারণ রয়েছে। যদি আমাদের ব্রেন টিউমার থাকে তাহলে মাথায় যন্ত্রণা করতে পারে।
আমি পাওয়ারের কথাটা বললাম, চোখে যদি চশমা থাকে আমরা ব্যবহার না করি সেক্ষেত্রে আমাদের মাথা ব্যথা করতে পারে। যদি আমাদের যে সাইনাসগুলো রয়েছে, ম্যাক্সিলারি সাইনাস, সাইনোসাইটিস যদি থাকে, যদি সাইনাসে কোনো ইনফ্লামেশন থাকে সেইখান থেকে আপনার মাথা ব্যথা করতে পারে। লাস্ট আমি যে কথাটা বললাম মাইগ্রেনের প্রবলেম, মাইগ্রেনের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু এই ধরনের তীব্র ব্যথাটা, আমাদের মাথা ব্যথা অনেক ধরনের হয়, অল্প ব্যথা হয়, অনেকে সার্ভাইকাল স্পন্ডালাইটিস থাকলে ঘাড়ের পিছনটা সাইডটা ব্যথা হয়, সেটা সার্ভাইকাল স্পন্ডালাইটিসের ব্যথা। এবং মাইগ্রেন যেটাকে আয়ুর্বেদে বলা হচ্ছে অর্ধাবভেদক। অর্ধাবভেদক কেন বলা হয়? অনেক সময় হাফ পার্ট অফ দ্য ব্রেন, মানে হাফ পার্ট অফ দ্য স্কালে ব্যথা হয়, মানে মাথার এক সাইডটা ব্যথা হয়, আবার অনেক সময় পুরো মাথাটাতেই ব্যথা হয়। আর আপনি বলছেন এটা রিসেন্টলি চালু হয়েছে, মাইগ্রেন যাদের দীর্ঘদিন থাকে তাদের আর একটা কমপ্লেন এর সাথে থাকে, গা গোলানো, অনেকের ক্ষেত্রে বমি পর্যন্ত হয়। তো মাইগ্রেনের সমস্যাকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হয়। মাইগ্রেনের সমস্যার জন্য অন্যান্যপ্যাথিতে যে ট্রিটমেন্টটা রয়েছে সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, সেটা সিমটোমেটিক ট্রিটমেন্ট। মানে আপনার ব্যথা হচ্ছে, ব্যথার খেয়ে নিলেন ওষুধটা, আধ ঘন্টা ঠিক থাকলো, তারপর আপনি বেরিয়ে পড়লেন, আবার কালকে সকালে উঠে আবার দেখছেন ব্যথা হচ্ছে, ওষুধ খাচ্ছেন, চলে যাচ্ছেন আবার কাজে। কিন্তু কত খাবেন? সারা জীবন যদি খেয়ে যান অন্যান্য অর্গানগুলো শেষ হয়ে যাবে, তো তারপর একটার থেকে একটা রোগ সৃষ্টি হতে থাকবে। আপনি ওই দিকে যাবেন না, আপনি আয়ুর্বেদের হাত ধরবেন। আয়ুর্বেদের মধ্যে এরকম ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদের হচ্ছে আসল রহস্য হচ্ছে আয়ুর্বেদ আজ থেকে 5000 বছর পূর্বে তৈরি। আর আজকে আমি যে নামগুলো বলছি সেটা অ্যাঙ্কাইলোজিংয়ের ক্ষেত্রে স্তম্ভবাত হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমবাত হতে পারে, আপনার গ্যাস্ট্রাইটিস আমরা বলছি পরিণামশূল বা অন্নদ্রব্যশূল, বা আপনার মাইগ্রেনকে আমরা বলছি অর্ধাবভেদক। তো আজ থেকে কল্পনা করতে পারছেন যে 5000 বছর আগে এই রোগগুলো সম্বন্ধে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এবং তার পার্টিকুলার ট্রিটমেন্ট আবিষ্কার করে দিয়ে গেছেন। তো আজকে যখন আমরা, আজকে অ্যালোপ্যাথি সায়েন্স 500 বছরের, হার্ডলি 500 বছর বা 200 বছরের, তো সেইটা যখন এই কয়েকদিনে তারা তৈরি করতে পারলো, তাহলে তার থেকে কত ট্যালেন্টেড লোক আজ থেকে 5000 বছর পূর্বে ছিলেন যে তারা সেই সময় উইদাউট প্রযুক্তি, উইদাউট সায়েন্স এতগুলো রোগ সম্বন্ধে বলে গেছেন। এবং আমি তো বলতে পারি এখনকার সময় মডার্ন সায়েন্সে যে কটা রোগ বর্ণিত রয়েছে তার থেকে বেশি রোগ কিন্তু আয়ুর্বেদে বর্ণন রয়েছে এবং তার পাংচুয়াল ট্রিটমেন্ট বলা রয়েছে। আয়ুর্বেদ মেনলি দু ধরনের ট্রিটমেন্ট হয়, একটা হার্বাল ট্রিটমেন্ট, একটা মেটালিক মেডিসিন। বারবার বলি, একটা আমরা ভৈষজ্য রত্নাবলী বলি, একটা রসশাস্ত্র বলি, এবং তার সাথে পঞ্চকর্ম, ট্র্যাডিশনাল পঞ্চকর্ম এবং নতুন যে পঞ্চকর্ম, কেরালিয়ান পঞ্চকর্ম, সেই পঞ্চকর্ম। আপনাকে আমি বলবো, ডায়মন্ড হারবার থেকে ফোন করেছিলেন, আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমতলা চেম্বারে থাকে, যেটা ডায়মন্ড হারবারের নিয়ারেস্ট, প্রত্যেক বৃহস্পতিবার থাকে। আর আপনি এই সমস্যাটা ফেলে রাখবেন না, একটু দেখিয়ে নিন ওনাকে। প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা থাকেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে নামটা লিখিয়ে দেখিয়ে নিন, দেখবেন অবশ্যই ভালো হয়ে যাবেন। এটাকে ইগনোর করবেন না, ইগনোর করলে রোগটা কিন্তু বাড়বে ভবিষ্যতে। ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনায় আসবো, তার আগে দেখে নেব এই মুহূর্তে কোন বন্ধু উপস্থিত আছেন। নমস্কার, কে বলছেন? আচ্ছা, কি সমস্যা আছে? একটু জোরে কথা বলুন, শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। পেটের সমস্যা? পেটের কি সমস্যা, কি প্রবলেম হচ্ছে সেটা বলুন। বয়স কত বললেন? আয়ুর্বেদে কোথায় ট্রিটমেন্ট করাচ্ছেন? আচ্ছা, শোনা যাচ্ছে না, ছেড়ে দিন, সেটা আমি জানতে চাইছি না। আমাদের কাছে ট্রিটমেন্ট করিয়েছেন এখনো? হাওড়ার কোথা থেকে বলছেন? হাওড়ার কোথা থেকে বলছেন? হ্যালো, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো আমরা বারবারই প্রত্যেকটা প্রোগ্রামে এই রোগটা নিয়ে আলোচনা করে থাকি, কি গ্যাস অম্বলের সমস্যা, জিআরডি মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, মানে কিছু খাচ্ছি চোঁয়া ঢেকুর দিচ্ছে, গলা বুক জ্বালা করছে, কিছু হজম হতে চাইছে না, খিদে পাচ্ছে না, আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না, কি করে হবে? আমরাই তো রোগটাকে ডেকে আনছি। বারবার প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলছি কি আমরাই রোগটাকে ডেকে আনছি। কেন ডেকে আনছি? কারণ আমরা প্রপারলি খাওয়া দাওয়া করছি না, ঠিক সময় খাওয়া দাওয়া করছি না। যিনি পেশেন্টটি ফোন করেছিলেন ওনাকে যদি আমি জিজ্ঞেস করতে পারতাম, বা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে যদি জিজ্ঞেস করতে পারতাম, 100 জনের মধ্যে 90 জন বলবেন হ্যাঁ আমি এগুলো করি না, 10 জন বলবেন না ডাক্তার আমি সব মেনে চলি, তারপরও হয়। 100 জনের মধ্যে 90 জন বলবেন কি আমরা এগুলো মেনে চলি না, কি আমরা সময়ের খাবার সময়ে খাই না, দুপুরের খাবার দুপুরে, সন্ধ্যের খাবার সন্ধ্যেবেলা, বা অনেকক্ষণ গ্যাপ থাকছে। আরে কাজকর্ম তো সবারই থাকে, প্রত্যেকটা মানুষেরই কাজকর্ম রয়েছে, আপনার রয়েছে, তার রয়েছে, তার রয়েছে, আমাদের রয়েছে, কিন্তু
খাওয়া দাওয়াটা তো 2-5 মিনিটের ব্যাপার। দুটো বিস্কুট খেতে কতক্ষণ সময় লাগে, দুগাল মুড়ি খেতে কতক্ষণ সময় লাগে। প্রত্যেক 1 ঘন্টা ছাড়া ছাড়া কিছু খাবার খান, স্পাইসি খাবার খাবেন না, বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করুন। কিন্তু কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে অনেককে বাইরে থাকতে হয় বা বাইরের খাবার খেতে হয়, তার মধ্যেও যেটা কম স্পাইসি, তেলটাকে অ্যাভয়েড করুন। ডাল খান, আলু ভাজা খান অল্প তেলে ভাজা, ভাত খান প্লেন, তো এইগুলো খেতে পারেন। তো প্লেন মাছের ঝোলটা খান, মাছটা তুলে নেন, ডাল দিয়ে ভাতটা মেখে মাছটা দিয়ে খান। তো এইগুলো মেনটেন করুন। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলোকে অ্যাভয়েড করুন। গরম খাবার খাবেন না। আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়ায় আমাদের 3টে চেম্বার রয়েছে, একটা বেলুড়ে রয়েছে, একটা বাল্টিগিরিতে রয়েছে, আর একটা শিবপুরে রয়েছে। তো আপনার যেটা মনে হবে নিয়ারেস্ট চেম্বার, আর একটা হচ্ছে যেটা নিয়ারেস্ট চেম্বার মনে হবে সেই চেম্বারগুলির মধ্যে আপনি একবার দেখা করুন। কারণ আপনি আয়ুর্বেদ করছেন, দেখুন 100 জনের মধ্যে তো 100 জন ভালো হয় না। 100 জনের মধ্যে আমি ধরে নিতে পারি 50 জন ভালো হয়। তো ভালোটাকে আপনাকে চয়েস করে নিতে হবে। আমি প্রত্যেকটা ডাক্তারবাবুকে সম্মান করে বলছি, ভালো জিনিসটাকে চয়েস করুন, ভালো জায়গায় যান। দীর্ঘদিন ধরে যখন খাচ্ছেন দেখছেন উপকার পাচ্ছেন না, ভালো জায়গায় যোগাযোগ করুন। আপনি আসুন, এনবিপির হাত ধরুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। আপনার যে সমস্যাটা এতদিন ধরে ভুগছেন, আমি আপনাকে বলছি 2 থেকে 4 মাস বা হার্ডলি 6 মাসের মধ্যে আপনার সমস্যাটা ভালো হয়ে যাবে। একদমই। ফোনে যেই বন্ধু আছেন একটু অপেক্ষা করবেন, আমি একটু চেম্বারগুলো বলে দেবো। আপনারা ডক্টর এন ভট্টাচারিয়াকে পেয়ে যাচ্ছেন বর্ধমানে, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি, জামশেদপুর, দুর্গাপুর, আগরতলা এবং মেছেদাতে পেয়ে যাচ্ছেন। আর ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন আরামবাগ, হলদিয়া, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লি। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ, শিলচর এবং কুচবিহার। এতগুলো জায়গায় কিন্তু বিভিন্ন রকম ডাক্তাররা রয়েছেন। আর ডক্টর বি শর্মাকে কোথায় কোথায় পাচ্ছেন আমি আগেই বলে দিচ্ছি। সামনে ওপেনিং চেম্বার আছে, বাকি চেম্বারগুলো কোথায় কবে পাচ্ছেন সেগুলো আমি জানাবো। কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তে কোন বন্ধু আমাদের সাথে অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? শিয়ালপুর থেকে মানব মুখার্জি বলছিলাম। আচ্ছা বেশ, কি সমস্যা আছে? আমার একটু পেচ্ছাপের জায়গায় একটু প্রবলেম হচ্ছে। কাল সন্ধ্যে থেকে ইউরিনার যে ব্লাডারটা রয়েছে, মানে আমার যে থলিটা রয়েছে, পেচ্ছাপের থলিটা, ইউরিনারের যে থলিটা, সেই থলির ভেতরে বাঁ দিকে হাড়ে খুব ব্যথা হচ্ছে। বেশ, হাড়ে ব্যথা হচ্ছে বাঁ দিকে ব্যথা হচ্ছে। সেই ব্যথাটা উপর দিকে যাচ্ছে, তলপেটের দিকে যাচ্ছে, আবার কখন কখন জায়গাটা ফুলে আছে, জায়গাটা ফুলছে, নিচের দিকে নামছে, জায়গাটা ফুলে আছে। আচ্ছা আমার কথাটা শুনুন। দাঁড়ালে জিনিসটা বেশি হচ্ছে, শুয়ে পড়লে ঠিক হয়ে যাচ্ছে তো? ঠিক হচ্ছে না, ব্যথা হচ্ছে, ব্যথা আছে। দিয়েছে ডাক্তারবাবু, হসপিটালে গেছিলাম, দিয়েছে আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, খাচ্ছি, খেয়ে কিছু কমে। কোনো ইউএসজি করিয়েছেন? হ্যাঁ ইউএসজি করেছি, ইউএসজি ফ্যাটি লিভার বেড 2 আছে। আচ্ছা, ইনগুইনাল হার্নিয়া কিছু বেরোয়নি তাই তো? না কোনো স্টোন নেই, কিডনিতে কোনো স্টোন বা এসব কিছু ধরা পড়েনি। আচ্ছা, এই ব্যথাটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এটা গতকাল সন্ধ্যে থেকে, কাল সন্ধ্যে থেকে। আচ্ছা, তার সাথে পেচ্ছাপে কোনো জ্বালা ভাব রয়েছে না নেই? হ্যাঁ জ্বালা ভাব আছে, পেচ্ছাপ করার পরও জ্বালা ভাব থাকে, পেচ্ছাপ করার সময়ও জ্বালা থাকে। ব্যাকটেরিয়া ধরা পড়েছে, ব্যাকটেরিয়া ইনসিগনিফিক্যান্ট গ্রোথ অফ ব্যাকটেরিয়াল ফ্লোরা দেখা দিয়েছে। সে কি ব্যাকটেরিয়া, ইকোলাই বা কিছু নাম দিয়েছে? বা 1 লাখ বা 10,000 কত পরিমাণে রয়েছে? নাম কিছু লেখিনি, নাম কিছু স্যার লেখিনি। ইনসিগনিফিক্যান্ট গ্রোথ অফ ব্যাকটেরিয়াল ফ্লোরা লিখেছি, আর 48 আওয়ার্স অফ ইনকিউবেশন লিখেছি আপনার। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি থেকে হচ্ছে এটা। আপনি একটু টিভির সামনে গিয়ে শুনুন। তো আপনার মেন যে সমস্যাটা হচ্ছে, এটা কোনো সিস্টাইটিস ধরা পড়েনি, আপনার কোনো ইনগুইনাল হার্নিয়া ধরা পড়েনি, ইউএসজিতে শুধু ফ্যাটি লিভার ধরা পড়েছে। আমার মনে হচ্ছে আপনার কোনো সমস্যা নিশ্চয়ই রয়েছে, কারণ নইলে এইভাবে সমস্যাটা বৃদ্ধি পাবে না। কালচার সেন্সিটিভিটি রিপোর্টটা আপনি করিয়েছেন ইউরিনের, সেখানে সামান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরা পড়েছে, আর কিছু পড়েনি। কিন্তু আমি আপনাকে একটা সিটি স্ক্যান করতে বলবো, সিটি স্ক্যান অ্যাবডোমেন বা কেইউবি করতে বলবো, কিডনি ইউরেটার ব্লাডারে একটা সিটি করতে বলবো। সেটা করলে পরিষ্কারভাবে বোঝা যাবে এই রোগটা কিন্তু নিশ্চয়ই কিছু সমস্যা আপনার রয়েছে। এক সিস্টাইটিস থাকতে পারে, নইলে ইনগুইনাল হার্নিয়া থাকতে পারে। অনেক সময় ইউএসজিতে কিন্তু লুক আফটার হয়ে যায়, মানে আমরা ধরতে পারি না। সেক্ষেত্রে ভালো জায়গা থেকে একটা আপনাকে পরামর্শ দিচ্ছি, রিপোর্ট করান।
আপনি যেখান থেকেই করুন, যত বড় জায়গা থেকে আপনি করিয়ে থাকুন, আমি তাকে রেসপেক্ট করে বলছি আপনি আরেকটা ভালো জায়গা থেকে রিপোর্টটা করান। রিপোর্টটা করিয়ে যদি কোনো সমস্যা এক্সট্রা ধরা পড়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আর যদি নাও ধরা পড়ে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন, একটা ফোন করে নিয়ে আপনি শ্রীরামপুর থেকে বললেন একটু বেলুড় চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ফার্দার কিছু ইনভেস্টিগেশন দেবো। কারণ কোনো অকারণবশত আপনার এই ধরনের সমস্যাগুলো হবে না। পেচ্ছাপে জ্বালা থাকবে না, পেচ্ছাপের পরেও জ্বালা থাকবে না, কুঁচকির কাছে ইঙ্গুইনাল রিজনে ব্যথা হবে না, নিশ্চয়ই কিছু সমস্যা আপনার রয়েছে, সে থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, আর একটা ভালো জায়গা থেকে আগে ইউএসজি করিয়ে তারপর হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। একদমই তাই, সমস্যাগুলো কিন্তু গুরুতর, এগুলোকে একদমই ফেলে রাখাটা ঠিক নয়, কারণ পরবর্তীকালে এগুলো নিয়ে কিন্তু আরও বেশি আকার ধারণ করতে পারে। কারণ আপনি নিজেই বলছেন যে আপনি যেই অস্বস্তিগুলো ভোগ করছেন সেটা কিন্তু কালকে থেকে ভোগ করছেন, তাহলে অবশ্যই চিকিৎসাটা ভালো করে করান। আর যদি আপনারা চান যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি আজকে কল করেছেন, শুধু কল করলেই হবে না, ডাক্তারবাবু এতগুলো আপনাকে সলিউশন দিলেন, সবার আগে আপনার প্রথম কাজ এটাই হবে যে আপনি হেল্পলাইন নাম্বারটাতে একটু যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে যোগাযোগ করুন, তাতে আপনি খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করতে পারবেন। কোনো বন্ধু অপেক্ষা করছেন আমাদের জন্য। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি পিয়ালি বলছিলাম। আচ্ছা বেশ, কোথা থেকে বলছেন? হুগলির মধুসূদনপুর থেকে বলছি। আচ্ছা পিয়ালি, বলো কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার যখন তল পেটে লাগে, একই সাথে আমার দুটো শোল্ডারে লাগে। বয়স কত বললে? 26। এটা কতদিন ধরে হচ্ছে? 2-3 মাস ধরে আমি এটা লক্ষ্য করছি। কাউকে দেখিয়েছো এর জন্য? এর জন্য আমি ডাক্তার একটা দেখিয়েছিলাম, মানে রিসেন্টলি। ডাক্তারবাবু কি বলেছিলেন যে এটা গ্যাস অম্বল থেকে হচ্ছে, কিন্তু গ্যাস অম্বল থেকে হলে আমার তলপেটে লাগছে, তার সাথে আমার দুটো শোল্ডারে কেন আমার লাগবে? আচ্ছা, এমনি অনেকক্ষণ ধরে মানে এক পাশ ফিরে শুয়ে থাকা বা কাঁধে হাত দিয়ে টিভি দেখা বা এই ধরনের অভ্যেস আছে? হ্যাঁ, হেলাম দিয়ে, মানে দেওয়ালে আর কি হেলাম দিয়ে আমি বই পড়ি মাঝে মধ্যে। আচ্ছা, যতটা পারবে স্ট্রেট ভাবে পড়বে, হ্যাঁ, বিছানায় বসে সিদ্ধাটা সোজা করে একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে পড়বে, এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, একটা ইউএসজি করাবে। একটু টিভিতে শুনতে থাকো, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো ওনার যে সমস্যাটা মেনলি হচ্ছে একটা ফ্রোজেন শোল্ডার থাকতে পারে বা সার্ভাইকাল স্পন্ডালাইটিস, এবং তার সাথে ওর যে তলপেটে ব্যথাটা হচ্ছে সেটা অনেকগুলো কারণ, তার মধ্যে এটার সাথে ওটার কি কোনো কারণ না, এটার সাথে ওটার কোনো কারণ নেই। তো আজকে যে আলোচনাটা আমরা ছিলাম পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেটা ওর থাকতে পারে যে কারণে তলপেটে ব্যথাটা হচ্ছে। ওর মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নেওয়া হলো না, পিরিয়ডসটা কিরম হয় বা কি ধরনের হয় সেটা আমরা পরে জেনে নেবো, কখনো ফোন পেলে তখন আলোচনা করব। কিন্তু সবার আগে তুমি যখন পড়াশোনা করবে বা বসে থাকবে বা টিভি দেখবে বা কোনো কাজ করবে, সবসময় চেষ্টা করবে স্পাইনটাকে সোজা রাখার, সোজা রেখে তারপরে করবে। দেয়ালে হেলান দিয়ে, বিছানায় শুয়ে কানেতে হাত দিয়ে পড়া বা টিভি দেখা এগুলো একদম নয়। আর চেষ্টা করবে যেদিকটা বেশি ব্যথা হচ্ছে সেদিকটা ফিরে শোবে না, চিত হয়ে শোয়ার চেষ্টা করবে, বা যেদিকে ব্যথা নেই সেদিকটা পাশ ফিরে শোবে। ভারী ওজন তুলবে না, কাপড় নেকড়াবে না, এই 3-4টে কথা শোনো। তার সাথে একটা ইউএসজি রিপোর্ট করাও। ইউএসজি রিপোর্ট করিয়ে ইউএসজি রিপোর্টে যদি কিছু ধরা পড়ে তো ভালো, ধরা পড়লে আমাদের সাথে হেল্পলাইন নাম্বারটা দেখে নাও, দুটো লিখে রাখো হেল্পলাইন, যে কোনো একটা নাম্বার। যদি ইউএসজিটা করে কিছু ধরা পড়ে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবে, অবশ্যই আমাদের দেখিয়ে নেবে। আর যদি না ধরা পড়ে তাহলে আর একদিন এই প্রোগ্রামে এই সময় 7টা থেকে 8টা চ্যানেল ভিশনে ফোন করবে, সেখানে আমরা তোমায় কিছু অ্যাডভাইস দিয়ে দেবো। যদি মনে হয় অ্যাডভাইসগুলো পালন করে তোমার ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই একবার আমাদের সাথে দেখা করে নেবে। কারণ বয়সটা এখন অল্প, এই অবস্থায় যদি এই ধরনের সমস্যা হয় সেটা ভবিষ্যতে যাতে বাড়াবাড়ি না হয় সেটাকে ঠিক করে নিতে হবে, শরীরকে সবসময় সুস্থ রাখতে হবে। একদমই ঠিক কথা বলেছেন ডাক্তারবাবু। আপনারা সকলে জানেন, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, 28 তারিখ মানে আগামী 28 তারিখ, এ মাসের 28 তারিখ এবং 29 তারিখ বাংলাদেশে চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা। জুলাই মাসের মাঝামাঝিতে কিন্তু পাচ্ছেন আপনারা গঙ্গারামপুরে চেম্বার। জুলাই মাসের 14 তারিখে দিল্লির বন্ধুরা জুলাই মাসের 24 তারিখে চেম্বার পাচ্ছেন। এখন থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে থাকুন। যারা এখনও অবধি করে উঠতে পারেননি তারা হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে রাখুন। জুলাই মাসের 14 তারিখে দিল্লিতে পাচ্ছেন। আর 28 তারিখে, জুলাই মাসের 28 তারিখে ডিব্রুগড়ে ওপেনিং চেম্বার আছে। ডিব্রুগড়ের বাসিন্দাদের জন্য সুখবর, জুলাই মাসের 28 তারিখে আপনারা ওপেনিং হচ্ছে সেখানে চেম্বার।
আমরা এতক্ষণ অনেক রকম আলোচনা করেছি। আপনারা মাঝে মাঝেই কিন্তু অনেক বন্ধুরা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বন্ধু বলবো না, তাদেরকে এক রকমের সদস্য বলবো, যারা এসে কিনা প্রচুর উপকার পেয়েছেন এবং তারা সুস্থতা লাভ করেছেন এবং আমাদের প্রোগ্রামে ফোন করে তারা ফিডব্যাক জানান যে আপনারা সুস্থতা কিভাবে পেয়েছেন এবং আগামী দিনে আপনারা আরও সুস্থতা লাভ করেন, সেটাই আমরা চাইবো। কিন্তু যারা এখনও অবধি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসতে পারেননি বা ভাবেন যে ওখানে গেলে আমার সমস্যাটা সমাধান খুঁজে পাবো, তো তাদের উদ্দেশ্যে কিছু বন্ধুরা আমাদেরকে জানাবে যারা সুস্থতা লাভ করেছে, সেই সমস্ত পেশেন্টদের মুখ থেকে কিন্তু আপনারা শুনে নিন। আচ্ছা, তার আগে আমাদের সাথে কোনো বন্ধু অপেক্ষা করছেন, একটুখানি সেই বন্ধুদের কথা শোনার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। বেশ, বলুন কোথা থেকে বলছেন? কেমন জানা বলছি। হ্যাঁ, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মানে মাথার চুল উঠে যাচ্ছে। তো কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। বয়স কত এখন? বয়স হচ্ছে 35 বছর। 35 বছর। হেরিডিটি মানে বাবা বা দাদুর এদের কারুর ছিল এই সমস্যা? হ্যাঁ, আমার বাবার ছিল। আচ্ছা, বাইক চালান? হ্যাঁ, বাইক চালাই। হেলমেট পরতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হেলমেট যখন পরবেন না, কোনো পরিষ্কার কাপড় আগে মাথায় লাগাবেন, তারপরে হেলমেটটা লাগাবেন, এটা মাথায় রাখবেন কিন্তু। হ্যাঁ আচ্ছা, আর ছিল না, এই দেখছি 2-3 মাস হয়ে গেল চুলটা পড়ছে। আমি বলে দিচ্ছি, আপনি একটু টিভিতে শুনুন, আজকে সময় খুব কম আছে, আমি শর্টে একটুখানি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা এই রোগ নিয়ে মাঝে মাঝে আলোচনা করি কি খালিত্য এবং পালিত্য। খালিত্য হচ্ছে আয়ুর্বেদে মানে হেয়ার লস, এবং পালিত্য মানে গ্রেইং অফ হেয়ার, মানে যেটাকে চুল পেকে যাচ্ছে, ব্রাউনিশ হয়ে যাচ্ছে। এই রোগ দুটো সম্বন্ধে কিন্তু আয়ুর্বেদে আগে থেকে বলা রয়েছে। তো এই যে হেয়ার ফল হচ্ছে, যেটাকে আমরা খালিত্য বলছি, হেয়ার ফলটা অনেকগুলো কারণে হয়। লিভারের সমস্যা থাকলে বা আপনার যদি হেরিডিটারিতে থাকে, সেখান থেকে এই সমস্যাটা আসতে পারে। বা আপনি একটু আমাদের খড়গপুরে চেম্বার আছে, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার দুটো নোট করে নিন, নোট করে একটু খড়গপুর চেম্বারে যোগাযোগ করুন। ওখানে আমাদের সিএমও ম্যাডাম ডক্টর এন ভট্টাচার্য থাকেন, উনি যেভাবে পরামর্শ দেবেন সেইভাবে শুনবেন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদমই তাই। আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি জানালাম, আরেকবার আমি বলে দিচ্ছি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি কেন আসবেন। আপনার বিশ্বাসটা আরও দৃঢ় করার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যেই সমস্ত পেশেন্টরা চিকিৎসা করিয়ে গেছেন, তাদের মুখ থেকেই তাদের সুস্থতার কথাটা আপনারা শুনে নিন। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকাবাত। হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল, সেইটার যে আমার প্রচন্ড লাগছিল, সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে যাচ্ছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। মানে এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে এই প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যদি এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়।
কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নওয়াপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি, ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়। তা আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না। মানে আমার একটা হাড়টা, গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্টে ওই অবস্থা হয়, এরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস। এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি। হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, ডানকুনি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে।